ওকে, তাহলে প্রিভিয়াস ক্লাসে আমরা যেটুকু পড়েছিলাম, যে লাইন নাম্বার 28, এইটুকুর মধ্যে আমরা যেটা দেখেছি যে there is a kind of a magnificent description of the pleasure dome that Kubla Khan decreed to be built. So that description of that pleasure dome. So এখানে আমরা যেটা দেখছি যে সেই অসাধারণ যে বর্ণনাটা আছে, the extraordinary description of that pleasure dome, that it would be uh, a great area of 10 miles, and it would be surrounded by a river, and there would be a dark forest inside, great garden, and would be uh, surrounded by a great wall. হ্যাঁ, তাহলে কি হচ্ছে যে এখানে আমরা যেটা দেখছি যে এই এক্সট্রাঅর্ডিনারি যে ডেসক্রিপশন, দ্যাট ইজ অলসো বিং কন্টিনিউড ইন দ্য নেক্সট লাইনস, ইন দ্য ফলোইং লাইন। তাহলে এখানে আমরা যেটা কি দেখছি যে আমি শুরু করছি লাইন নাম্বার 29 থেকে, and meet this tumult, Kubla heard from far ancestral voices prophesying war. তাহলে কি হচ্ছে যে এখানে ঠিক এর আগের লাইনে আমরা যেটা দেখছিলাম যে there was a description of a ocean which is described as so deep that it is measureless to man, and the river, it sinks into that measureless ocean. এবং সেখান থেকে কি হচ্ছে যে কুবলা খাঁ, he can hear the voices of his uh, ancestors or ancestral people who are prophesying war, that the war which is very near. The ancestral voice বলতে যেটা ও অ্যাকচুয়ালি কি মিন করতে চাইছে, যে the voices of the departed spirits of his forefathers. So যে অ্যানসেস্টারদেরকে যে ওয়ার্শিপ করার যে ট্র্যাডিশন, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানসেস্টার ওয়ার্শিপ এটাকে বলে। So this ancestor worship that had been for long years custom both in China and Japan, এটা আমাদের ট্র্যাডিশনও আছে যে অ্যানসেস্টার ওয়ার্শিপ, এটা চায়নাতেও ছিল বা জাপানেও ছিল, সেই সময় প্রচলিত ছিল, যার ফলে হয়তো সেই কথাটা এখানে বলা হচ্ছে। they are prophesying war, so they are making forecast of some war, they are predicting about some war, যেহেতু তারা ancestors, যার ফলে তারা কি করছে, কুবলা খাঁকে ওয়ার্ন করছে about war with impending. And the shadow of the dome of pleasure floated midway on the waves. তাহলে কি হচ্ছে যে the shadow of the dome of pleasure, তাহলে যে dome of pleasure যেটা কুবলা খাঁ ইমাজিন করছে, which is to be built, or the poet is imagining, সেটা কি হচ্ছে, তার যে শ্যাডোটা, the shadow of that the dome of pleasure floated midway on the waves, floated midway on the waves. তাহলে কি হচ্ছে যে ওই ডোম অফ প্লেজার ডোম, সেটা কি হচ্ছে যে তার যে শ্যাডো বা রিফ্লেকশনটা কি হচ্ছে যে ফ্লোটেড, মানে it lays suspended upon the still water. তো সেটাই বলছে, they floated midway on the waves, where was heard the mingled pleasure from the fountain and the caves. তো সেখান থেকে কুবলা খাঁ সে কি করছে, he could hear the mingled measure from the fountain and the caves. Mingled measure. The mingled measure বলতে মানে কি বলা যেতে পারে যে এখানে কি মিন করছে, যে mixed musical sound or rhythm, a kind of a mixed musical rhythm. So Kubla Khan can hear a kind of a mixed musical rhythm which is created out of the noises made by fountain and the caves. Okay, it was a miracle of rare device. It's a very significant line. The pleasure dome টাকে কিভাবে describe করা হচ্ছে, it's a miracle
of rare device. Okay, so miracle of rare device. The মিরাকেল যে শব্দটা সেটা আমরা দেখছি যে এর আগেও কয়েকটি ওয়ার্ডস আমরা পেয়েছি, যেটা আমরা জানি যে কোলরিজের পোয়েমের মধ্যে একটা সুপার ন্যাচারাল এলিমেন্ট থাকে, যদিও সেটা এই পোয়েমে অতটা ডমিনেন্ট নয়। তা সত্ত্বেও কিছু কিছু ওয়ার্ডস আমরা পাচ্ছি যেটা সেই সুপার ন্যাচারাল যে থিম বা মুড সেটাকে কিন্তু ইন্টেন্সিফাই করছে। সেরকম আরেকটি শব্দ যেটা হচ্ছে মিরাকেল। তাহলে কি হচ্ছে যে আর্কিটেকচারাল যে ফিট, ফিট মানে হচ্ছে যে কোনো অসাধারণ কোনো কাজ, এক্সট্রাঅর্ডিনারি কাইন্ড অফ কাইন্ড অফ অ্যান অ্যাক্ট, সেটাকে ফিট বলা হয়। তাহলে এখানে কি হচ্ছে একটা আর্কিটেকচারাল ফিট, এই প্লেজার ডোম যেটা তৈরি করা হচ্ছে, ইট ইজ অ্যান আর্কিটেকচারাল ফিট which is of surpassing beauty, kind of wonderful beauty, যেটা মনে হচ্ছে যে it is never seen on earth। সেই রকম যে একটা মার্ভেলাস যে বিউটি অফ দ্য প্লেজার ডোম, সেটাকেই তার যে বিউটি বা তার যে ইম্পর্টেন্স সেটাকে ডিফাইন করছে এই পার্টিকুলার যে ওয়ার্ডসগুলো, যেমন মিরাকেল অফ রেয়ার ডিভাইস। সো ডিভাইস, এখানে ডিভাইস বলতে যে ওই ক্রাফটসম্যানশিপের কথা বলা হচ্ছে। ক্রাফটসম্যানশিপ ডিভাইস, a rare device, okay, a kind of a marvelous craftsmanship. So it is really surprising that such kind of a building, such kind of an architectural feat that one can achieve by such a kind of marvelous craftsmanship. Okay. It was a miracle of rare device, a sunny pleasure dome with caves of ice. A sunny pleasure dome, again another significant line. A sunny pleasure dome with caves of ice. তো sunny pleasure dome বলতে ওই pleasure domeটার কথাই বলা হচ্ছে, which was bright and warm with the sunlight, and that is why it is called sunny pleasure dome. Caves of ice, কি বলতে চাইছে এই কথাটার মধ্যে দিয়ে, যে সানি প্লেজার ডোম উইথ কেভস অফ আইস। উইথ কেভস অফ আইস অর্থাৎ যে ওই যে প্লেজার ডোম সেটার যে হলসগুলো, দ্য হলস অফ দ্য বিল্ডিং মেড অফ মার্বেল অ্যান্ড অ্যালাবেস্টার। হ্যাঁ, মানে এখানে কেভ আইস বলতে সেই আইস নয়, এটা আমরা বুঝি। এখানে যে আইস বলতে অ্যাকচুয়ালি কি সাজেস্ট করছে, যে this pleasure dome is actually made of marble, white marble and alabaster. Alabaster মানে হচ্ছে যে white gypsum. So it looked cool and white like caves of ice. মানে ওটাকে দেখতে caves of ice এর মতন মনে হচ্ছে, সেই জন্য এটা এরকম ভাবে বলা হচ্ছে। Okay, now we come to the next stanza. ওই যেখানে কি বলছেন, এটা খুব সিগনিফিকেন্ট লাইন, যেটা দিয়ে আমরা করছি। A damsel with a dulcimer in a vision once I saw. এখানে একটা ভিশনের কথা বলা হচ্ছে। The poet had experienced a kind of a vision, যে তিনি কিছু একটা দেখেছেন আর কি, যেটা একটা ভিশনারি কাইন্ড অফ অ্যান এক্সপিরিয়েন্স। সেই ভিশনের মধ্যে তিনি কি দেখেছেন, a damsel with a dulcimer. A damsel, that is a young girl, was playing a dulcimer. Dulcimer is a musical instrument. ঠিক আছে, যেটা আর কি যে ওল্ড ফ্যাশন কাইন্ড অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, যে তাই তিনি কি দেখছেন, যে it is vision, he saw a damsel was playing a dulcimer. It was an Abyssinian maid. সেই damsel, that young girl, সে কে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে সে একজন Abyssinian maid, Abyssinian girl. So maybe she is Ethiopian. ঠিক আছে,
যার ফলে অ্যাবিসিনিয়ান বলতে মানে এখানে বোঝানো হচ্ছে যে হিস্টোরিক্যাল নেশন ইন দ্য নর্দার্ন হাফ অফ দ্য প্রেজেন্ট ডে ইথিওপিয়া। ইথিওপিয়া বলতে আমরা যেই দেশটির কথা জানি সেটারই একটি অংশ, যেটা অ্যাবিসিনিয়া, মানে সেই হিস্টোরিক্যাল যে নেম, সেটা থেকে এই নামটা এসছে অ্যাবিসিনিয়ান। তারপরে এখানে আমরা দেখছি যে যে নামগুলো, যে জায়গাগুলো বলা হচ্ছে, সেগুলো কিছুটা হিস্টোরিক্যাল, কিছুটা ইমাজিনারি, কিন্তু all these names actually add to the theme of Orientalism. মানে সবকিছুই কিন্তু যে যেটাকে আমরা বলি যে আহ, যে প্রাচ্যের, মানে প্রাচ্যের বা মধ্যদেশীয়, মানে যেটার প্রতি একটা আকর্ষণ মানে সেই সময় তৈরি হয়েছিল, যে প্রাচ্যের প্রতি, যেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ মিরাকল, দ্য ওয়ার্ল্ড অফ ম্যাজিক, সেটার প্রতি যে একটা অ্যাট্রাকশন, যেটাকে আমরা বলে থাকি যে ওরিয়েন্টালিজম। সেই ওরিয়েন্টালিজমের যে দিকটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো অ্যাবিসিনিয়ান মেড, যার ফলে এই যে অ্যাবিসিনিয়ান বলতে যে ইথিওপিয়ার কথাটা বলা হচ্ছে, সেই সময় এই জায়গাটি খুব পরিচিত ছিল, কারণ বিকজ অফ এ ভেরি পপুলার স্টোরি অফ কিং সোলোমন. So the place has a romantic and legendary associations with the Queen of Sheba, who visited King Solomon. এটা তো খুব কমন গল্প, আমরা সবাই জানি যে কুইন অফ শেবার যে গল্প, সে এই জায়গারই রানী আর কি। সেই জন্যই পসিবলি এই গল্পগুলোর কারণেই এই জায়গাগুলো একটা রোমান্টিক চার্ম তৈরি করে আর কি, ওয়েস্টার্ন ওয়েস্টার্ন পিপলদের কাছে, এটা কোলরিজের ক্ষেত্রে ব্যতিক্রম ছিল না আর কি। Okay, so Abyssinian maid, and on her dulcimer she played, singing of Mount Abora. So she was playing that dulcimer and she was singing of Mount Abora. Mount Abora, again another Oriental name. Mount, actually Mount Abora বলে কিছু সেইভাবে মানে পাওয়া যায় না, সম্ভবত সেটা মাউন্ট অ্যামারা হবে রাদার দ্যান অ্যাবোরা। মাউন্ট অ্যামারা এটা হচ্ছে একটা রিয়েল মাউন্টেন, যেটা হচ্ছে যে লোকেটেড ইন মডার্ন ইথিওপিয়া। ঠিক আছে, যেটা অ্যাবিসিনিয়ান এম্পায়ার বলে পরিচিত ছিল, সেখানকার একটি পাহাড়, কিন্তু এখানে নামটা একটু পরিবর্তন করে দেওয়া হয়েছে, মাউন্ট অ্যাবোরা। সো সিঙ্গিং অফ মাউন্ট অ্যাবোরা, সো শি ওয়াজ সিঙ্গিং অফ that that particular hill. Uh, Maybe she was singing about that hill, or some songs which are attached with that that uh, that hilly areas. Okay, তাহলে সেটাকে তিনি রিকালেক্ট করছেন, পোয়েটের সেই ভিশনারি যে এক্সপিরিয়েন্স, সেই ভিশনের মধ্যে দিয়ে তিনি দেখতে পেয়েছেন যে কি না একজন অ্যাবিসিনিয়ান মেইড who was singing about Mount Abora, playing her dulcimer, এবং সেটাকে তিনি মনে করার চেষ্টা করছেন। Could I revive within me her symphony and song? সেই যে মেয়েটি, সে যখন গাইছিল, তার যে গানের মধ্যে যে ইন্সপিরেশন যেটা ছিল, সেই ইন্সপিরেশনটাকে তিনি যদি রিভাইভ করতে পারেন। এটা আমরা জানি সব রোমান্টিক পোয়েটসরাই কি হচ্ছে যে হয় যে তারা they valiantly search for some kind of inspiration. Without inspiration they cannot create anything. So inspiration is a very important theme of romantic poets. ঠিক আছে, তাহলে এখানে আমরা সেটাই দেখছি যে could I revive, যদি সেটাকে আমি রিঅ্যাওয়েকেন করতে পারি, সেই দ্যাট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স, দ্যাট কাইন্ড অফ ভিশনারি এক্সপিরিয়েন্স, সেটা যদি আমি আবার রিভিশন করতে পারি, could I revive within me her symphony and song, that symphony, that harmony, or uh, that extraordinary kind of music. ঠিক আছে, সেটাকে এখানে সিম্ফনি বলা হচ্ছে, মানে সেই এক্সট্রাঅর্ডিনারি মিউজিক্যাল কম্পোজিশন অফ দ্যাট গার্ল,
ঠিক আছে? সেটাকে তিনি যদি আবার রিভাইভ করতে পারেন, if he could experience that vision again, তাহলে কি হবে? Could I revive within me her symphony and song to such a deep delight it would win me? তাহলে কি হবে যে আহ, যে if he could uh, reawaken or rouse afresh within him that music, that beautiful music, okay, তাহলে কি হবে যে to such a deep delight it would win me, তাহলে কি হবে যে it would work him up to such a height of ecstasy, তাহলে কি হবে তিনি এমনই একটা এক্সট্যাটিক হাইটে পৌঁছে যাবেন যে যার ফলে কি হবে যে his imagination will start working. So any romantic poet needs a kind of inspiration. ওকে, সেই ইন্সপিরেশনটা সে কখন কখন সে পাবে বা কখন সেটা রিচ করবে, যখন সে একটা হাইট অফ এক্সট্যাসিতে থাকবে, একটা হাইট এক্সট্রিম হাইট অফ প্লেজার, এটা যখন সে সেখানে পৌঁছবে বা সেটাকে সে ফিল করবে, বুঝা গেল? সো ইট উড ওয়ার্ক হিম আপ টু সাচ আ হাইট অফ এক্সট্যাসি, সেটাই তিনি বলছেন যে to such a deep delight it would win me, he would be overcome by such kind of pleasure if he could revive that experience, that with music loud and song I would build that dome in air. এর পরের কথাটা খুব সিগনিফিকেন্ট, তাহলে কি বলছি যে যদি আমি সেই ধরনের এক্সপিরিয়েন্স রিগেইন করতে পারি, if I could have that similar kind of inspiration, if I could reach that height of pleasure and attain that inspiration, or could be inspired by that kind of pleasure, তাহলে কি হবে যে I would build that dome of air, তাহলে আমি ঠিক সেই রকমই একটি ডোম তৈরি করতে পারি, ডোম অফ প্লেজার, ডোম বলতে সেই ডোম অফ প্লেজার which has been described in extraordinary terms by the poet in the previous lines. সেই extraordinary, magical, that miraculous, the architectural feat, সেটাকে তিনিও যে কনস্ট্রাক্ট করতে পারেন। তাহলে পোয়েট কি বলছে যে কুবলা খা is a powerful king, and he could, by his power and by his command, he could construct such kind of wonderful pleasure dome. But as a poet, if he is inspired by the song of that girl, that Abyssinian maid, and if he is inspired by that ecstatic pleasure, then he could reach such a kind of imaginative height that by the power of his imagination, by the power of his vision, he could construct such a kind of pleasure dome in the air. So it is another kind of feat on the part of the poet, that by his imaginary power he could construct, he could create a pleasure dome which was built by Kubla Khan. So such a kind of architectural feat could be achieved by the poet through the power of his imagination. So he could instantly create such a kind of pleasure dome. বুঝা গেল? তাহলে কল্পনা মানে কবি তার যে রোমান্টিক যে কল্পনা, সেটার যে গুরুত্ব কতটা, সেই কল্পনার শক্তি দিয়ে কবি চাইলে মুহূর্তে সেরকম একটি প্লেজার ডোম, মানে সেটা কথা একটা তাজমহল তৈরি করে দিতে পারে। মানে যে তাজমহল হয়তো তৈরি করতে 20 বছর লেগেছিল, হাজার হাজার মানুষ এখানে কাজ করেছিল, প্রচুর অর্থ ব্যয় হয়েছিল, প্রচুর সময় দেয়, এত কিছু ইনভেস্ট করে এরকম একটি অসাধারণ যে আর্কিটেকচারাল যে ডিজাইন যেটা তৈরি করা হয়েছে, সেরকম একটি যে আর্কিটেকচারাল ডিজাইন তিনি চাইলেই তৈরি করতে পারেন।
by the power of his imagination. বুঝা গেল? তাহলে এই কবিতাটার মধ্যে যে এটাই এখানে বোঝানো হচ্ছে, বারবার এটাই ইন্টেন্সিফাই করা হচ্ছে, যেটা কোহলি যে বারবার ইন্টেন্সিফাই করার চেষ্টা করেছেন, যে যেটা এর আগে শুরুতে আমি যেটা বলেছি যে সেকেন্ডারি ইমাজিনেশন তার যে ইম্পর্টেন্স, তার যে ক্রিয়েটিভ যে পাওয়ার, সেটা কতটা সেটা বোঝানোর জন্য। ঠিক আছে? তাই তিনি বলছেন, আই উড বিল্ড দ্যাট ডোম ইন এয়ার, দ্যাট সানি ডোম, দোজ কেভস অফ আইস। ঠিক আছে? সেই সানি ডোম, সেই caves of ice that would be created instantly, and all who heard could see them there. এবং যারাই সেটা শুনবে, তারা সেটা দেখবে, এবং তারা সবাই বিস্মিত হবে যে এটা কি করে সম্ভব যে one could be a pleasure dome in the air। হ্যাঁ? যে একটা ওই প্রভাব আছে না, টু বিল্ড আ কাসল ইন দ্য এয়ার, যে বাতাসে দুর্গ তৈরি করা, মানে এটা একটা অসম্ভব কীর্তি আর কি, করা, যেটা যেটা কখনোই সম্ভব নয়। সেরকম একটি কিছু সে করে দেখাতে পারে। মানে একজন রোমান্টিক কবি, সে চাইলে এমনই অসম্ভব কিছু করে দেখাতে পারে। অ্যান্ড অল শুড ক্রাই বিওয়ার বিওয়ার। এবং তখন সবাই কি বলবে যে সেই, মানে তিনি এমনই একটা ইমাজিনেটিভ হাইটে গিয়ে পৌঁছাবেন যে তখন কি হবে যে যারাই তাকে দেখবে, দেখে তাকে মনে হবে যে হি ইজ ইন ফ্রেনজিড কন্ডিশন, যে তাকে দেখে আর স্বাভাবিক মনে হবে না। যারা দেখবে তাদের মনে হবে যে সে কোনো ম্যাজিক্যাল পাওয়ার সে অ্যাটেইন করেছে। বুঝা গেল? যার ফলে তাকে দেখে সবাই কি বলবে যে বিওয়ার বিওয়ার, হিজ ফ্ল্যাশিং আইজ, হিজ ফ্লোটিং হেয়ার। যে ফ্ল্যাশিং আইজ, ফ্লোটিং হেয়ার, এগুলো সব কি ইন্ডিকেট করছে যে by the power of his imagination, he attained a kind of extraordinary supernatural power। বুঝা গেল? সেটাই কিন্তু মিন করা হচ্ছে এই কথাগুলোর মধ্যে দিয়ে, যে be aware, so one should take care of him, and his flashing eyes, glittering eyes, floating here streaming in the wind, এরকম একটি যে ব্যাপার এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, যে রোমান্টিক কবিরা তারা যখন কল্পনার শক্তি যখন তারা অর্জন করে, তখন তারা এরকমই ম্যাজিক্যাল যে যে পাওয়ার তারা অ্যাটেন্ড করে। বুঝা গেল? The flashing eyes is floating here, weave a circle round him thrice, weave a circle round him thrice। এই কথাটা কিন্তু সুপারন্যাচারাল এলিমেন্টকে এখানে ভীষণ রকম ভাবে ইন্টেন্সিফাই করছে। যে তিনি কি বলছেন যে সবাই তখন কি বলবে যে one should take care of him, one should যে guard themselves against him, কারণ সে একটা ম্যাজিক্যাল পাওয়ার সে অ্যাটেন্ড করেছে, যার ফলে he could be dangerous, he attained a kind of destructive power। তাহলে সবাই তাকে দেখে যে খুব সারপ্রাইজড হবে, প্যানিকড হবে তারা, এবং তখন তারা কি বলবে যে draw a circle round him 3 times as a magic spell, so that he may not overstep those bounds to harm to others। সে এতটাই পাওয়ার সে অ্যাটেন্ড করবে যে তখন কি হবে যে he could be destructive। যার ফলে যে ওই সার্কেল ড্র করা 3 বার, মানে 3 টাইমস সার্কেল ড্র করা, এগুলো হচ্ছে যে কিছু মানে সুপারন্যাচারাল কিছু practices by which we try to guard ourselves against evil power। ওই চারপাশে যে গোল করে করে দাগ কেটে দেওয়া। বুঝা গেল? সেটা এখানে বলা হচ্ছে যে যেহেতু সেটা ম্যাজিক স্পেল তৈরি করেছে, যার ফলে কি হবে যে one should draw a circle round him to protect themselves। ঠিক আছে? So beware, beware, his flashing eye, his floating hair, weave a circle round him thrice, and close your eyes with holy dread, and close your eyes, close your eyes with holy dread। কি বলছেন যে with an unearthly gleam in his eyes and his streaming hair, the poet looks a strange apparition। পোয়েটকে দেখে একটা অ্যাপারিশন মনে হচ্ছে, মানে একটা ভূতের মতন মনে হচ্ছে, like one possessed, as if he is possessed by some kind of power।
and thereby he strikes awe and wonder into the hearts of all those who look at him. যারাই তাকে দেখবে তারা যেমন they would also be stricken with awe and wonder. বিস্মিত হবে আবার তারা ভয় পাবে। বুঝা গেল? ঠিক আছে? Weave a circle round him and close your eyes with holy dread, for he on honeydew hath fed and drank the milk of paradise. Very significant line. তাহলে কি বলছেন যে he for he on honeydew had fed, that is he had fed on honeydew. ঠিক আছে? honeydew বলতে এখানে কি বলা হচ্ছে? অ্যাকচুয়ালি honeydew বলতে হানি বোঝানো হচ্ছে, কিন্তু এখানে মানে বলা যেতে পারে যে a kind of sugary secretion from the leaves of plants in hot weather. তো সেটাকে honeydew বলছেন। এখানে honeydew had fed and drank the milk of paradise. মিল্ক অফ প্যারাডাইস এটা এক ধরনের ইমাজিনারি হেভেনলি ফুড, যেটাকে আমরা নেকটার বলে থাকি বা অমৃত। মানা ডিউ যেটাকে বলা হয়, অনেক ক্ষেত্রে অনেক পোয়েটস বলেছেন এটাকে মানা ডিউ, এখানে হানি ডিউ বলা হচ্ছে। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি ইটস ইকুইভ্যালেন্ট টু পোয়েটিক ইন্সপিরেশন। মানা ডিউ, হানি ডিউ, মিল্ক অফ প্যারাডাইস এগুলো যাই বলা হয় রোমান্টিক পোয়েট্রিতে, এগুলো অ্যাকচুয়ালি কি মিন করা হচ্ছে যে পোয়েটিক ইন্সপিরেশন। সেই পোয়েটিক ইন্সপিরেশন যেহেতু তিনি পেয়েছেন, যার ফলে তিনি একটি ম্যাজিক্যাল যে পাওয়ার অ্যাটেইন করেছেন, যার ফলে হি নাও অ্যাটেইন এ কাইন্ড অফ dangerous creative energy, and thus he creates a kind of wonder and awe at the same time to the people who look at him. ঠিক আছে? সোজা কথা এর মধ্যে দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে ইমাজিনেশন তার যে ওয়ার্কিং, তার ইম্পর্টেন্ট, তার যে ক্রিয়েটিভ পাওয়ার সেটা সেটা কতটা যে শক্তিশালী হতে পারে সেটাকেই বোঝানো হচ্ছে এই পোয়েমটার মধ্যে। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেল। যদি কারো কোনো প্রশ্ন থাকে সে করতে পারো। এনি কোয়েশ্চেনস? ডালসিমার হচ্ছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মানে একটা বাদ্যযন্ত্র। সেটা এখনকার দিনে সেটা আর অ্যাভেলেবেল নয়, সেটা মিডল ইস্টে ওটা ব্যবহার করা হতো আর কি। ডালসিমার একটা মানে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, তারের একটা যন্ত্র, ওই বিনার মতন একটা যন্ত্র, এটাকে ডালসিমার বলা হচ্ছে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে পোয়েমটা আমাদের পড়া হলো। এবার তোমরা আরেকবার পড়ো ভালো করে, আর যদি কিছু তোমাদের প্রশ্ন থাকে সেগুলো নেক্সট ক্লাসে বলবে। নেক্সট ক্লাসে আমরা আরেকটি পোয়েম নিয়ে আলোচনা করব। ঠিক আছে?